আমাদের দেশে আমরা কি করতেছি, আমরা কিছু চিংড়ি চাষ করে এটা রপ্তানি করার জন্য 2 লাখ হেক্টর ম্যানগ্রোভ কেটে ফেলছি। আমাদের যতগুলো আপনার পাল্প এবং পেপার ইন্ডাস্ট্রি আছে বা কাগজ কল আছে ছোটোখাটো, সব ময়লা নদীর ভিতরে। ট্যানারির চামড়া আমরা বিদেশে রপ্তানি করি, কিন্তু সেটা ওই সাভারে নেওয়ার পরে সেইখানে ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে, সেটা কাজ করে না। সমস্ত ময়লা আপনি নদীর মধ্যে ফেলতেছেন। রাবার ডেথ সেন্টেন্স টু ন্যাচারাল ফরেস্ট। চিটাগাং থেকে একেবারে টেকনাফ পর্যন্ত যেখানে যেখানে গর্জন বন ছিল সেগুলো সব কিন্তু কাটা হয়েছে। চা বাগানের একজন শ্রমিকের ক্যাশ মজুরি হচ্ছে 170 টাকা। আমাদের দেশের সব থেকে বড় অভাব হচ্ছে এখানে গবেষণা নেই। আমি আসলে কাজ শুরু করেছিলাম মিড-80s, 1980s মাঝামাঝি সময়ে। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং তখন আমি সাংবাদিকতাও করি। তখন থেকেই রিপোর্ট করি এবং একটা জায়গায় আমি খুব নিয়মিত যাতায়াত করতাম, সেটা হচ্ছে মধুপুর। এবং মিড-80s মধুপুরে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে সরকার একটা প্রকল্প করলো, রাবার চাষ প্রকল্প। এবং হুসেন মোহাম্মদ এরশাদ 86 সালে একটি গাছ লাগিয়ে এটার উদ্বোধন করেন। এবং ওই যে 8,000 একর জমিতে রাবার গাছ যে লাগানো হলো, রাবার চাষ, এটা 8,000 একর জমি বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে দিয়ে দেওয়া হলো। এবং তারা ওখানকার সমস্ত প্রাকৃতিক গাছ কেটে, শাল গাছ কেটে সেখানে আপনার রাবার চাষ করে। এবং এরপরে আরেকটা পরিকল্পনা ছিল, এশীয় উন্নয়ন ব্যাংক সেকেন্ড রাবার ডেভেলপমেন্ট প্রজেক্টে $60 মিলিয়ন দেবে এবং আরও 15,000 একর জমিতে রাবার চাষ হবে, সেটা মধুপুর এবং পার্বত্য চট্টগ্রামে। তখন ওইখানে আমি রিপোর্ট করতে শুরু করি। আমি তখন আপনার খুব উৎসাহ নিয়ে দেখি যে ওখানে রাবার একদিক দিয়ে আপনার বিশাল একটা অঞ্চল কেটে রাবার চাষ করা হয়েছে এবং প্রস্তুতি হচ্ছে আরও রাবার চাষ মানে বাড়াবার জন্য। তখন আমি রিপোর্ট করতে থাকি। তখন ওই হলিডে ছিল, ঢাকা কুরিয়ার বলে একটা ম্যাগাজিন, যেটা এখন অনলাইন বেরোয়, সেটা ছিল। তারপরে সংবাদে লিখতাম, বিশেষ করে সংবাদ আপনার প্রথম পৃষ্ঠায় বড় বড় স্টোরি করতো এই যে ওখানে কি হচ্ছে মধুপুরে, যে সরকার ওখানে রাবার চাষ করার পরিকল্পনা নিচ্ছে এবং ওখানকার স্থানীয় জনগণ সেখানে আপনার বাধা দিচ্ছে। কারণ হচ্ছে রাবার চাষ হলে সেখানে তো তাদের আর কোনো ঢোকার সুযোগ থাকবে না। মানুষ গরু ছাগল নিয়ে জঙ্গলে যায়, গরু ছাগল খাওয়ায়। আবার ওদিকে গারোরা, ওই জঙ্গলের মানুষ, গারো কোচ, তারা জঙ্গলে যাতায়াত করে, তাদের অনেক গ্রাম জঙ্গলের মধ্যেই। তখন আমি রিপোর্ট করতে থাকি এবং ওখানে দেখি স্থানীয় আন্দোলন হচ্ছে রাবার চাষের বিরুদ্ধে। রাবার হচ্ছে মনোকালচার এবং এটা হচ্ছে যেখানে এই রাবার চাষ করা হয় সেখানে প্রাকৃতিক কোনো গাছপালা আর থাকে না এবং কোনো জীবজগতেরও অস্তিত্ব থাকে না ধীরে ধীরে। তো তখন ওখানে স্থানীয় একটা আন্দোলনও হয়েছিল এবং সেটার পেছনে পেছনে আমি থাকতাম। আমি খুব নিয়মিতভাবে ওখানে যেতাম এবং ঢাকায় 3-4টা পত্রিকায় লিখতাম। তো তখন মানে যুক্তিটা হচ্ছে যে এশীয় উন্নয়ন ব্যাংকে আমরা বোঝাবার চেষ্টা করছি রিপোর্ট করে করে, এবং যে যেখানে প্রাকৃতিক বন আছে সেটাকে কেটে রাবার চাষ করা অত্যন্ত ক্ষতিকর হবে, অলরেডি প্রমাণিত হয়েছে। তখন ইউএসএইডে বা আমেরিকান এমবেসির ভেতরে ব্র্যাড ফুজিমোতো বলে একজন ছিলেন, একজন কর্মকর্তা। তাকে উদ্বুদ্ধ করলাম মধুপুরে দেখে আসার জন্য। সে দেখে আসলো এবং সে করা একটা চিঠি লিখলো ওয়াশিংটনে। তারপরে কিছুদিন পর তাকে তুলে নেওয়া হলো। কিন্তু এশীয় উন্নয়ন ব্যাংক এতগুলো আপনার রিপোর্ট হচ্ছে, তারপরে আমি যে সমস্ত সিম্পল রিপোর্ট করতাম সেই রিপোর্টগুলো একটা বইয়ে স্থান পেল। আমেরিকার থেকে একজন অধ্যাপক জেমস রাশ এশিয়াতে এসেছিলেন এবং উনি একটা বই লেখার জন্য আসলেন, যে এশিয়াজ এনভায়রনমেন্টালিজম। পরে উনি একটা বই লিখেছেন, দি লাস্ট ট্রি, যেটা নিউ ইয়র্কে 1991-এ একটা আন্তর্জাতিক সম্মেলনে যে বইটা দেয়া হয়। আমিও সেই সম্মেলনে দাওয়াত পেয়েছিলাম রিপোর্ট করার জন্য। কিন্তু তার আগেই এশীয় উন্নয়ন ব্যাংক আপনার কনভিন্সড হলো, টাকা পাইপলাইনে ঢুকে গেছে বলা চলে। এরকম একটা পরিস্থিতিতে তারা আর 15,000 একর জমিতে রাবার চাষের জন্য দ্বিতীয় রাবার চাষ প্রকল্পে টাকা দেয় নাই।
তো এই যে একটা কাহিনী, একটা গল্পের মতো, এটাতে আমি একটা জিনিস বুঝলাম যে যদি সংবাদপত্র খুব সিরিয়াসলি ইনভেস্টিগেশন করে, আমি কোনো পত্রিকায় কাজ করি না, আমি ঢাকা কুরিয়ারে মাঝে মাঝে গিয়ে বসতাম, কিন্তু যেটা বুঝলাম যে ভালো রিপোর্টিংয়ের বা বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের কোনো বিকল্প নেই। যদি কেউ করে তাহলে এর ভালো ফল পাওয়া যাবে। এবং রাবার চাষ প্রকল্প বন্ধ হলো, আমি ম্যানিলাতে গিয়েছি তখন, এবং ম্যানিলার এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট সাতো, সে বলল যে আমরা মাপ চাই, আমরা এই প্রকল্প থেকে সরে এসেছি, আমরা আর এখানে রাবার চাষ প্রকল্পে টাকা দিব না। কিন্তু তার পরেই যখন টাকাটা বন্ধ হলো, পার্বত্য চট্টগ্রামে ওই টাকার থেকে একটা যাওয়ার কথা ছিল, এশিয়া উন্নয়ন ব্যাংক। তখন আমার উপরে কিছু হুমকি আসলো। তখনকার আপনার একজন মন্ত্রী, সে মধুপুরে গিয়ে আপনার খুব কুৎসিত ভাষায় আমাদেরকে গালিগালাজ করলেন, দেখে নেবেন। তারপরে আবার একটা পত্রিকায়, তখনকার সরকারি একটা পত্রিকায়, সরকারের কারো মালিকানাধীন একটা পত্রিকায়, আমি নাম বলতে চাই না, তারা 3 কিস্তিতে লিখলো। তখন আবার আমি দেশে ছিলাম না, আমি 6 মাসের জন্য আমেরিকাতে একটা পত্রিকায় কাজ করতে গেছিলাম ডেনভার শহরে, সেটা হচ্ছে যে রকি মাউন্টেন নিউজ। সেখানে আমি ভিজিটিং রিপোর্টার এডিটর হিসেবে কাজ করি সায়েন্স পেজে, সায়েন্স অ্যান্ড আপনার এনভায়রনমেন্ট। কাজেই তখন যে ক্যাম্পেইনটা ছিল, এবং তখন আপনার আমি একটা জিনিস বুঝলাম যে রিপোর্টিংয়ের কী শক্তি, যে সিম্পল রিপোর্ট। আমি কিন্তু তখন কেবল আমার কর্মজীবন শুরু হচ্ছে, এই একটা জিনিস আমি দেখলাম যে সেই রাবার কিন্তু এখনও আছে, পার্বত্য চট্টগ্রামে আছে, মধুপুরে আছে। তারপরে রাবার চাষ আবার ওই চা বাগানে ঢুকেছে, চা বাগান, অনেক চা বাগানে রাবার গাছ আছে। কিন্তু আমাদের রিপোর্ট, আমাদের আলোচনা, আমাদের সমালোচনা, এটার মুখে রাবার চাষ আর অত বেশি আপনার বিস্তার লাভ না করলেও যেখানে যেখানে রাবার চাষ হয়েছে সেখানে আমরা বলি যে গ্রিন ডেজার্ট। রাবারের পক্ষে যারা, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন, ফরেস্ট ডিপার্টমেন্ট, সরকার, তারা এটাকে, বা গ্লোবালি একটা কথা আছে, এটা হচ্ছে মিল্কিং ট্রি। রাবার খুবই মূল্যবান গাছ, রাবারের কষ আমাদের অনেক রকমের রাবার পণ্য তৈরি করতে লাগে, এবং বলা হয় এই পৃথিবীতে মানুষকে যত যে সমস্ত প্ল্যান্ট সমৃদ্ধি দিয়েছে তার একটা হচ্ছে রাবার। তো কিন্তু রাবার যদি ন্যাচারাল ফরেস্ট কেটে লাগানো হয় তাহলে কত ক্ষতি হতে পারে। রাবারের বাগান মধুপুরে, পার্বত্য চট্টগ্রামে চা বাগান এখন আছে, সেভাবেই আছে। কিন্তু এখন যেটা আমরা দেখছি, রাবার গাছ যদি একবার লাগানো হয় তাহলে 35-36 বছর পরে ওই গাছ কষ দিতে দিতে একেবারে এমন অবস্থায় চলে যায়, তখন এই গাছ কেটে ফেলতে হয়। মধুপুরে গত 2 বছর হলো যে আপনার 300-400 একর জমির রাবার গাছ কাটা হয়েছে। এগুলো নিয়ে আমি আপনার রিপোর্টও করেছি, একটা রিপোর্ট, তার নাম হচ্ছে রাবার ডেথ সেন্টেন্স টু ন্যাচারাল ফরেস্ট। তো রাবার এখন আছে, এবং আপনার ওই রাবারের জন্য যে জমি বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে লিজ দেওয়া হয়েছিল, সেই লিজের সময় পার হয়ে যাওয়ার পরে এবছর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মন্ত্রণালয়, আমাদের যে জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়, তারা আবার এটা নবায়ন করেছেন, এবং সেটা আমরা বিভিন্ন রকমের তথ্য উপাত্ত পাই। এটা আপনার এক সময়, এখন এমন একটা সময় যখন বলা হচ্ছে যে প্রাকৃতিক বন ফিরিয়ে আনবে, আবার ওদিকে রাবার চাষের জন্য নবায়ন হলো ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের। এখানে একটা আলোচনা ছিল যে যেখানে রাবার চাষ রাবার গাছ কেটে ফেলা হচ্ছে আবর্তকাল শেষে, ওটা 35-36 বছর আবর্তকাল, তখন কেটে ফেলতে হয়, কেটে ফেলে আবার নতুন করে রাবারের চারা লাগানো হয়েছে। আমরা বলতেছিলাম যে এখানে ওয়াই নট, যে এখানে শালবন আবার ফিরিয়ে আনা হোক। তো এইটা একটা স্টোরি, কিন্তু যেটা আপনার খুবই অ্যাপলিং, অত্যন্ত দুঃখজনক, সেটা হচ্ছে রাবার চাষ হয়েছে অল্প জায়গায়। এটা হচ্ছে সম্ভবত 1 লাখের কিছু বেশি একর জমিতে রাবার চাষ হয়েছে সারা বাংলাদেশে। আর এরপরে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক
ফরেস্ট্রি সেক্টরে কতগুলো প্রকল্পে সাপোর্ট দিল। তার মধ্যে একটা ছিল থানা ফরেস্টেশন অ্যান্ড নার্সারি ডেভেলপমেন্ট প্রজেক্ট, আর একটা ছিল আপনার ফরেস্ট্রি সেক্টর প্রজেক্ট। এইটা মধুপুর সহ মধুপুর, চট্টগ্রাম, উত্তরবঙ্গ, কক্সবাজার এই সমস্ত জায়গায় দুইটা প্রজেক্ট হলো। এই প্রজেক্ট দুইটার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে যেখানে যেখানে প্রজেক্ট হয়েছে সেখানে সমস্ত গাছ কেটে ফেলা হলো এবং ইউক্যালিপটাস এবং আকাশিয়া দিয়ে সামাজিক বনায়ন করা হলো। এবং ইউক্যালিপটাস আকাশিয়া দিয়ে সামাজিক বনায়ন করা হলো সেটা অত্যন্ত আপনার গর্হিত কাজ হয়েছে, অত্যন্ত ভুল আপনার নীতি এবং কৌশলের কারণে সেটা হয়েছে। আমি আপনার অনেক রিপোর্ট এগুলো নিয়ে করেছি এখানে। এরপরে যখন ডেইলি স্টার বের হলো এবং আরও কিছু পত্রিকায়, সেখানেও আমি লিখতে শুরু করলাম। এবং আমরা যে এই ইউক্যালিপটাস এবং আকাশিয়া দিয়ে যে মনোকালচার, এটা আসলে সামাজিক বনায়নের মিষ্টি আবরণে বাণিজ্যিক বনায়ন, এটার আপনার কঠোর সমালোচনা। আমি শুধু লিখি নাই, এই রিপোর্ট করতে করতে নানান রকমের বই হয়েছে, ডকুমেন্টারি ফিল্ম করেছি। প্রথম ডকুমেন্টারি ফিল্ম করেছি মধুপুর নিয়ে, সেটা হচ্ছে মান্দি। তারপর আর একটা ফিল্ম করেছি স্টোলেন ফরেস্ট। সর্বশেষ 2 বছর আগে একটা ফিল্ম করেছি অরণ্যের আর্তনাদ, সিলভান্টিয়া, এগুলো ইউটিউবে যে কেউ দেখতে পারেন। এবং এই ফিল্মগুলো করে, এই রিপোর্ট করে আমরা মানে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি যে এটা একটা ভুল। প্রথম আবর্ত শেষে, অর্থাৎ সামাজিক বনায়নের প্রথম আবর্ত মধুপুরের শেষে ইউক্যালিপটাস গাছ লাগানো বন্ধ হলো, কিন্তু আকাশিয়া চলতে থাকলো। এবং যেখানেই সামাজিক বনায়ন হয়েছে, মধুপুর, টাঙ্গাইলের অন্যান্য জায়গায়, গাজীপুর, দিনাজপুর, তারপরে এই যে আমি ট্রাভেল করে দেখেছি অনেকবার চিটাগাং থেকে একেবারে টেকনাফ পর্যন্ত, যেখানে যেখানে গর্জন বন ছিল সেগুলো সব কিন্তু কাটা হয়েছে। আর এই যে গাছ যে লাগানো হলো, এর মধ্যেই যখন এইগুলা চলছে, এই সমস্ত ফান্ড, এই সমস্ত এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এদের ফান্ডিংয়ে এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বা সম্মতিতে এগুলো হয়েছে, তখন কিন্তু এটা বোধহয় 1992 রিও ডি জেনেরিওতে আপনার সম্মেলন হলো, ধরিত্রী সম্মেলন, প্রথম ধরিত্রী সম্মেলন হলো। এবং সেখানে বিশ্ব নেতারা একসাথে হয়ে তারা বললেন যে সমস্ত পৃথিবী গাছে গাছে ভরে দিতে হবে। এবং এই যে গাছে গাছে ভরে দিতে হবে এই কথা যখন বলছে, ঠিক একই সময় তারা এমন এমন প্রজেক্টে অর্থ দিচ্ছে, সেই সামাজিক বনায়নের প্রজেক্ট বা প্লান্টেশন প্রজেক্টে, যার ফলে আমাদের দেশের আপনার দেশি প্রজাতির গাছ কাটা হলো। একই সময় চকরিয়া সুন্দরবন, উপকূলের চকরিয়া সুন্দরবন এবং ওই অঞ্চলে বিভিন্ন জায়গায় সুন্দরবন আপনার কেটে কেটে চিংড়ির ঘের করা হলো। তো আমি নিয়মিতভাবে এগুলো নিয়ে রিপোর্ট করেছি, ফিল্ম বানিয়েছি। যখন এই আপনার এগুলো চলছে, তখন আমি ব্যক্তিগতভাবে এটা অনেকটা আমার একটা মিশন ছিল যে এটাকে বন্ধ করতে হবে যেখানে সম্ভব। এবং এই যে ভণ্ডামি, দাতাদের বা এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, এদের ভণ্ডামি, এরা একদিকে পরিবেশ রক্ষার কথা বলছে, আপনার গাছে গাছে পৃথিবী ভরে দেওয়ার কথা বলছে, অন্যদিকে তারা এই বিদেশি প্রজাতি দিয়ে, আগ্রাসী প্রজাতি দিয়ে বনায়ন করছে। এবং এক পর্যায়ে লিখতে লিখতে এক পর্যায়ে 2005 সালে এসে এশিয়া উন্নয়ন ব্যাংক, আমি লেখার পাশাপাশি আপনার ক্যাম্পেইনে যুক্ত ছিলাম। এশিয়াব্যাপী একটা ক্যাম্পেইন ছিল ফিলিপিন ভিত্তিক, এবং হংকং থেকে একটা বই বেরোলো, ওখানে এডিবির যে ফরেস্ট্রি পলিসি সেটার আপনার সমালোচনা করে আমারও একটা লেখা ছাপা হয়েছে। তো 2005-এ এসে এডিবি বলল যে, তারা অফিসিয়ালি বলে নাই, কিন্তু আমার সাথে আলাপচারিতে একজন বলেছে যে উই হ্যাভ নট ডান গুড ইন ফরেস্ট্রি সেক্টর, কাজেই আমরা এখন ফরেস্ট্রি সেক্টর থেকে আমরা উইথড্র করছি। এবং 2005 সাল থেকে এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশে সমস্ত এশিয়াতে ফরেস্ট্রি সেক্টর থেকে কমপ্লিটলি উইথড্র করেছে। কিন্তু এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, তারা কিন্তু চকরিয়া সুন্দরবন, তারপর অন্যান্য জায়গায় চিংড়ি চাষ, এই ফিশারিজ প্রজেক্ট, এগুলোতে টাকা দিয়েছে। আপনার একটা প্রশ্ন হচ্ছে যে ডোনাররা কে এগুলো জানে না? ডোনাররা কীভাবে জানি সেটা আপনার জানে, সেটা সে ডোনাররাই বলতে পারবে। কিন্তু আমার একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ এ পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে যত প্রকল্প ঋণ পেয়েছে, তারা বলে যে প্রজেক্ট এইড, এই প্রজেক্ট এইডগুলো যে এসেছে, সেটা এসেছে এশিয়া উন্নয়ন ব্যাংকের
একটা বিশেষ আপনার কনসেশনাল উইন্ডো আছে, সেটা হচ্ছে এডিএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড, আর ওয়ার্ল্ড ব্যাংকের আছে আইডা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এগুলা কিন্তু আপনার অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স না। আপনার এডিবি ওয়ার্ল্ড ব্যাংকে দুটো উইন্ডো আছে। আমি যদি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স থেকে টাকা নিই, তাহলে আমি স্ট্যান্ডার্ড সুদে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে শোধ করে দেব। আমি ব্রিজ করব, আমি এমন একটা ইনফ্রাস্ট্রাকচার করব যেখানে আমি আপনার ওই স্ট্যান্ডার্ড ঋণ নিয়ে তাড়াতাড়ি কাজ করে টাকা শোধ করে দেব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক থেকে এ যাবৎ আমার ধারণা হচ্ছে যে প্রায় আপনার $40 বিলিয়ন ঋণ নিয়েছি। এ পুরো টাকাটাই, হয়তো 0.5% 1% বাদে, পুরো টাকাটাই এডিবি এবং আইডা। এর অর্থ হচ্ছে যে আপনি যদি এখান থেকে, একটা দেশ যদি এখান থেকে ঋণ নেয়, তাহলে সেই প্রকল্প পরিচালনার জন্য সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকে যে 17টা ধনী দেশ, 16 বা 17টা ধনী দেশ, তাদের দেশের কোনো একটা কোম্পানি বিডিংয়ের মাধ্যমে সেই প্রজেক্ট আপনার চালায়। এবং এই প্রজেক্টের আপনার একটা সমালোচনার দিক হলো, বা দাতাদের জন্য খুব মজার একটা জিনিস হচ্ছে যে এই প্রজেক্টের যত খরচ হবে, এই প্রজেক্টে যত কনসালটেন্ট কাজ করবে, এইটা ওই এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের নিয়োগ করা কোম্পানি ঠিক করবে এবং তারা প্রজেক্টটা ম্যানেজ করবে। তাহলে কি হলো যে মনে করেন যে কনসালটেন্টরা অনেক আপনার বড় ধরনের রেমুনারেশন এই প্রজেক্টগুলো থেকে পাচ্ছে, গাড়ি কেনা হচ্ছে, নানান রকমের খরচ আছে, এগুলো সব তারা করছে প্রজেক্ট থেকেই। প্রজেক্ট বাংলাদেশের, আর খরচ করছে তারা। তারপরে বাংলাদেশ বা যেই হোক, এডিবি, এডিএফ বা আইডিয়া থেকে যদি টাকা নেয়, তাহলে তারা আপনার প্রথমে 5 কি 10 বছর একটা গ্রেস পিরিয়ড পাবে। এই সময় কোনো অর্থ ফেরত দিতে হবে না। কিন্তু আপনার তারপরে 40 বছর ধরে তারা ঋণ শোধ করবে। আপনি একবার এডিবি, এডিএফ, আইডিয়া থেকে টাকা নিলেই সেটা আপনার দেশের ঋণের উপর সাথে যোগ হয়ে গেল, আমাদের যে ন্যাশনাল ঋণ গ্রিড তার মধ্যে ঢুকে গেল। তারপরে আপনি আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি টাকা নিয়েছেন, প্রজেক্ট করেছেন, আপনি ক্ষমতায় নাই, কিন্তু টাকাটা যোগ হয়ে আছে এবং 10 বছর পর 40 বছর ধরে 0.5% বা 1% হারে সুদ দিয়ে আপনি টাকা শোধ করতে থাকবেন। এই যে আমাদের এখন আপনার 50 বিলিয়ন মতো টাকা যেটা আমরা পেয়েছি এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এবং ঋণ হিসেবে, আর 50 বিলিয়ন হচ্ছে সাপ্লায়ার্স ক্রেডিট, বা যেটা দিয়ে এই যে আপনার পদ্মা ব্রিজ হয়েছে বা অনেক জায়গায়, যেটা আমরা বলি আমাদের নিজেদের টাকা, কিন্তু সেটা আসলে সাপ্লায়ার্স ক্রেডিট। কিন্তু এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এখানে আপনার কোনো ইনস্টিটিউশনাল মেমোরির বিষয় না। একটা প্রজেক্ট হবে, ওই প্রজেক্ট থেকে আমি কতটুকু লাভবান হলাম, ওই প্রজেক্ট এডিবি, এডিএফ এবং আইডা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রজেক্টগুলোর থেকে যখন টাকা আসে, তখন সেটা কে খরচ করে, কে সেটার থেকে বেনিফিটেড হয়, সেটা হচ্ছে যে মেইনলি ইউরোপ, আমেরিকা, জাপানিজ যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা ম্যানেজ করে এবং তারা ইনস্ট্যান্টলি একটা বড় ধরনের উপকার পায়। আর আমাদের দেশের আপনার এই যে যারা এটার সঙ্গে থাকে, তারা কিছু পায়, কিছু কনসালটেন্সি করে। আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন দেখা গেল প্রকল্প কর্মকর্তা, ওই প্রজেক্ট ডিরেক্টর হলো, সে বেতন পেল আপনার 50,000 টাকা, 1 লাখ টাকা। আর একজন বিদেশি, আমি একটা প্রজেক্টের কথা জানি সুন্দরবন নিয়ে, একজন বিদেশি 1 বছরে $1 মিলিয়ন সম্মানই পেয়েছি। প্রজেক্টটা মাঝপথে বন্ধ হয়ে গেছে, ওটাও ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের টাকায়। তো এখন মনে করেন যে এই যে সহজ শর্তে ঋণ আমি যেটা এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে অ্যাক্সেস করছি, এর কুফল মারাত্মক। এখানে কোনো বিবেক, বিবেচনা, বুদ্ধির কোনো বিষয় নেই। এখানে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গেইন, এটাই হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে আমি এখানে থাকবো না, আমার পরে আরেকজন আসবে, আমি আপনার কি ক্ষতি করলাম এটার জন্য আমাকে আর জবাবদিহি করতে হবে না। আর আমাদের সরকার, এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক যত অন্যায় করুক না কেন, আপনি তো তার বিরুদ্ধে মামলা করতে পারবেন না, এটা একজন উকিল ভালো করে বলতে পারবেন, কিন্তু দে আর ইমিউন টু জাস্টিস।
গভর্নমেন্ট দেখেছে ফরেস্ট ডিপার্টমেন্ট, আমরা সরকারকে, ফরেস্ট ডিপার্টমেন্টকে, নির্দিষ্ট এজেন্সিকে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে নানানভাবে আপনার সতর্ক করেছি, লিখে বলে, আপনার কনভেনশন করে, এবং এরা যে এখন সরকার এবং আমাদের দাতারা যে ভুল করেছে তার একটা চাক্ষুষ প্রমাণ। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে যে, আমাকে বলেছে অনেক ফরেস্ট ডিপার্টমেন্টের আপনার সিসিএফ এবং কর্মকর্তারা যে আপনি ঠিক ছিলেন, আমরা ভুল ছিলাম। আমরা তখন দাতাদের কথায়, দাতাদের পয়সায় আমরা এই যে গাছ কেটে গাছ লাগিয়েছি আর মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছি। কিন্তু এখন এই বছর কি মনে করে বুঝলাম না, আপনার ইন্টারিম গভর্নমেন্ট আপনার ইউক্যালিপটাস আকাশিয়া এই গাছ লাগানো, উত্তোলন করা, বিক্রি সব বন্ধ করে দিছি। মানে অফিসিয়ালি একটা আপনার প্রজ্ঞাপন জারি করে বন্ধ করেছি। কিন্তু এই গাছ দুটো ফরেস্ট ডিপার্টমেন্টের সর্বনাশ করে দিছে। আর একটা হচ্ছে যে সারা দেশব্যাপী গাছ দুটোতে ছড়িয়ে গেছে। আমরা যেটা দেখছি যে সারা দেশব্যাপী ইউক্যালিপটাস আকাশিয়া বিক্রি হচ্ছে। চকরিয়া সুন্দরবনে মানে জঙ্গলের, ওটা তো একটা গভীর জঙ্গল ছিল, বাঘ ছিল, বিভিন্ন রকমের বানর হনুমান ছিল, তারপরে বন্য অনেক প্রাণী ছিল। মানে জঙ্গল বলতে যা বোঝায় সেগুলো আর কিছুই অবশিষ্ট নাই। একটা পত্রিকায় রিপোর্ট করেছে যে জীবনে একটি মাত্র গাছ, ওটা আসলে গাছ না, ওটা কোনো রকমে একটা খালি জায়গায় একটা গাছ আছে। মিনি চকরিয়া বলে, মিনি চকরিয়া সুন্দরবন বলে একটা ম্যাপে, আপনি গুগল ম্যাপে দেখবেন, সেখানে কয়েকটা আপনার কেওড়া গাছ আছে, কিছু কেওড়া গাছ আছে। তারপরে একটা জায়গায় কিছু নারকেল গাছ লাগানো হয়েছে। ওই যে গ্রামীণ ব্যাংকের একটা মৎস্য খামার আছে, 300 একর জমি, তখন তারা পেয়েছিলেন ওই ওই চকরিয়া সুন্দরবন, কিন্তু পুরো কাটা হয়েছে। এখন সেখানে বর্ষা মৌসুমে চিংড়ি চাষ হয়। মধুপুর হচ্ছে 45,000 কিছু একরের একটা বন, এবং পুরো টাঙ্গাইলে হচ্ছে 1,22,000 একর। এখন আমাদের একটা আপনার রাফ এস্টিমেট হচ্ছে যে মধুপুরে 45,000 একরের মধ্যে 7,000, 8,000, 9,000 এরকম একরে শালবন আছে কিছু। সেটা শালবনগুলো আসলে সেকেন্ড গ্রোথ, অরিজিনাল শালগজারি নেই। হ্যাঁ, তো আমি যেটা এই কাহিনীর ভিতর দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার যে সময় সারা পৃথিবীব্যাপী পরিবেশ রক্ষার জন্য আপনার গাছ লাগানোর কথা বলল, সেই গাছ লাগানোর কথা বলে সেইখানে তারা যে ফাইন্যান্স করলো, সে ফাইন্যান্স করতে গিয়ে তারা এমন কৌশলে, এমন চালাকি করে ফাইন্যান্সটা করলো যে যেখান থেকে তাদের দেশের বেকার লোকজন, কনসালটেন্ট, এরা উপকৃত হলো, আমাদের ক্ষতি হলো। এখন তারা আপনার এই পরিবেশের কথা, গাছ লাগানোর কথা বলে না, এখন তারা নতুন জিনিসে মনোযোগ দিয়েছে, সেটা ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। হ্যাঁ, এবং এতে আন্তর্জাতিক অনেক মিডিয়া এবং আমাদের মিডিয়া, দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া তারা তাদের আপনার সঠিক ভূমিকাটা পালন করছে না। আমাদের এখানে আপনার সো কল কিছু ইনভেস্টিগেশন আছে, কিন্তু যে মাত্রায়, যে স্কেলে ইনভেস্টিগেশন করা দরকার, এবং সেই স্কেলে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। এখানে যেটা হচ্ছে যে আপনার সব কিছু দেখে মনে হচ্ছে যে সংবাদপত্রগুলোর একটা সিদ্ধান্ত হচ্ছে তারা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, দাতা এদের ব্যাপারে কিছুই বলবে না, এদের ব্যাপারে তারা কোনো ইনভেস্টিগেশন করবেন না। তারা নানানভাবে, যে জিনিসটা আগে ছিল না, আগে পত্রিকাগুলো আপনার যতটুকু স্বাধীন ছিল এখন সেটাও নাই। এক সময় আমি যখন প্রথমে কাজ শুরু করি, সম্ভবত এই যে এখন যে সমস্ত বড় বড় নাম আপনারা শুনেন পরিবেশ নিয়ে কাজ করে, ক্লাইমেট নিয়ে কাজ করে, অবশ্যই এদেরকে রাউটলেজ একটা বই ছেপেছে এবং সেটা লিখেছে তাবাসুম কি যেন, সে কানাডাতে পড়ায়, সে একটা বই লিখেছে এবং সেইখানে আপনার এই ক্লাইমেট চেঞ্জের ভেতরে ক্লাইমেট চেঞ্জ নলেজ নিয়ে একটা চ্যাপ্টার আছে। সেখানে সে আমাদের দেশের 5 জনের নাম বলেছে, যে এই 5 জন হচ্ছে নলেজ ব্রোকার্স বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড আপনার ডোনার্স। যে স্কেলে আমাদের দেশে আপনার ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং মানুষের সামনে তথ্য উপাত্ত হাজির করা দরকার, সেটা নাই।
আমি বিশ্ববিদ্যালয়ে আপনার পড়িয়েছি অনেক বছর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, বা অনেক জায়গায় দেখি যে সেখানে আপনার কোনো ইয়ে নাই। আপনি 100 জন মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে এই যে এত পরিবেশের এত ক্ষতি হলো এবং তার পেছনে যে বিদেশি ইনভেস্টমেন্ট আছে, আপনার প্রকল্প সাহায্য, আবার অন্যান্য অনেক সেক্টর সম্পর্কে আমি জানি না, ফিশারিজ, ফরেস্ট্রি, তারপরে আপনার কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত ক্ষেত্রে আপনার যে সমস্ত টাকা এডিবি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছে, এটা এডিএফ এবং আইডা, এবং এর কোনো কিছু নাই। আমাদের শিক্ষা কারিকুলায় এগুলো নাই, আমাদের সাংবাদিকতায় এগুলো নাই। এটা যদিও সাংবাদিকতার কিছুটা সমালোচনা হচ্ছে, তাও আমি এটা বলি। সাধারণত আমি পাবলিকলি কোনো এত কিছু বলতে যাই না, কারণ আমি নিজে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এইভাবে আপনার এটা শুধু বাংলাদেশে না, এটা আপনার এই যে এখন COP30 হচ্ছে ব্রাজিলে, আপনার একটা বড় ভিকটিম, পৃথিবীর ফুসফুস, সেখানে কত রকমের আপনার অত্যাচার হচ্ছে ফরেস্টের উপরে, প্রকৃতির উপরে, কত রকমের খনি সেখানে আছে। কিন্তু আমি যদি আমাদের দেশের কথা বলি, আমাদের এই সুন্দরবনে একটা হিসাব আছে যে 2 লাখ হেক্টর জমির ম্যানগ্রোভ কাটা হয়েছে। এখন আমাদের দাতারা আমাদের শিখাচ্ছে যে কিভাবে আপনার ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট থেকে বাঁচার জন্য আমাদের অ্যাডাপ্টেশন করতে হবে। আবার ওদিকে চকরিয়া সুন্দরবন কাটার ফলে 91-এ যে সাইক্লোন হয়েছে, সেই সাইক্লোনে আপনার বদরখালীর আপনার একটা বড় অংশ আপনার মারা গিয়েছে, তা অনেক জায়গায়। এবং যেখানে ম্যানগ্রোভ আমি দেখেছি, আমি লিটারেচার ঘেটেছি, সেখানে যদি ম্যানগ্রোভ থাকে তাহলে আপনার সেখানে আপনার গ্রামগুলো রক্ষা পাবে, জনপদ রক্ষা পাবে, মানুষের জান মাল বেঁচে যাবে। এরকম একটা বইতে পড়েছি যে ভারতের কোনো এক জায়গায় ম্যানগ্রোভ থাকার কারণে 6000 গ্রাম রক্ষা পেয়েছে, আর একটা জায়গায় ম্যানগ্রোভ কেটে ফেলার ফলে একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুনামি এবং যদি আপনার এই যে আমাদের আইলা, সাতক্ষীরা অঞ্চলে কি সমস্যা? সাতক্ষীরা অঞ্চলে আপনার যেমন জলাবদ্ধতা আছে, সাতক্ষীরা অঞ্চলে আপনার স্যালিনিটি, আপনার পানির মধ্যে স্যালিনিটি বেড়েছে, মাটির মধ্যে স্যালিনিটি বেড়েছে, তাতে আপনার ফসল ফলানো খুব কঠিন। তা এটার আরেকটা কারণ হচ্ছে যে আপনার এমব্যাঙ্কমেন্ট। যেমন ওই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলটাকে আপনার একটা হটস্পট, ক্লাইমেট চেঞ্জ আলোচনায় হটস্পট। তো ওইখানে কিছুদিন আগে, কয়েক বছর আগে, ইউএস নেভি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিকে দিয়ে একটা স্টাডি করিয়েছি। আপনার $7.5 মিলিয়ন খরচ করে একটা স্টাডি করেছি, এবং সেই স্টাডির কনক্লুশন হচ্ছে ইট ইজ নট সি লেভেল রাইজ, ইট ইজ আপনার ম্যান মেড ডিজাস্টার বা এমব্যাঙ্কমেন্ট, এরকম একটা কথা আছে। যে এখানে আপনার সি লেভেল রাইজ হয়েছে, সমুদ্রের উচ্চতা বেড়ে গেছে, সেই জন্য না, এখানে মূল সমস্যা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট। ওখানে উপকূল অঞ্চলে 123টা আপনার এমব্যাঙ্কমেন্ট আছে, 123টা জায়গার চারদিকে বাদ দিয়ে ওখানে, এইটা হলো যে ওই 60-এর দশকে, 1960-তে আইয়ুব খানের উন্নয়ন দশকে এইখানে এটা শুরু হয়েছে। এবং সেখানে ওই বাঁধের মধ্যে ফসল অনেক বছর খুব ভালো হয়েছে, কিন্তু আপনার যেখানে জোয়ার পানি প্রত্যেক দিন 2 বার ওঠানামা করতো, সেটা তো বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আপনার সিলটেশন বাঁধের চারদিক দিয়ে হয়েছে, ওই বাঁধের মধ্যে আপনার নিচু হয়ে গেছে, ওখানে সিলটেশন হয় নাই। তারপরে আপনার চিংড়ি চাষের ফলে ব্যাপক এলাকায় চিংড়ি চাষ হচ্ছে, চিংড়ি চাষের ফলে লবণ পানি তো আটকে রাখতে হয়। তো লবণ পানি যদি আপনি 20 বছর 25 বছর ধরে আটকে রাখছেন, তাহলে তো আপনার লবণাক্ততা বাড়বে না, এটা বাড়বে। তারপরে আবার আপনার পানির প্রবাহ, ভারত থেকে যে সমস্ত নদ নদী আমাদের দেশে ঢুকেছে সেখানে বাদ দেওয়া হয়েছে, কাজে ফ্রেশ ওয়াটারের যে ফ্লো সেটাকে নষ্ট করা হয়েছে, এবং ফ্রেশ ওয়াটারের ফ্লো নষ্ট হওয়ার ফলে আপনার স্যালিনিটি বেড়েছে। কাজেই এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার বাঁধ এবং আপনার ম্যান মেড ডিজাস্টার ওখানে হচ্ছে। এখানে একটা পরিষ্কার আপনার এভিডেন্স বেস স্টাডি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি ইউএস নেভিকে করে দিয়েছে। আমি পুরো
আপনার রিপোর্ট পাইনি, কিন্তু 3 পৃষ্ঠার একটা লেখা একটা সায়েন্টিফিক পেপারে ছাপা হয়েছে, ওইটা আমার হাতে আসছে। পার্বত্য চট্টগ্রাম ছিল একসময় পৃথিবীতে 12টা মেগা ডাইভার্সিটি জোন আছে, তার একটার অংশ বিশেষ ছিল পার্বত্য চট্টগ্রাম। তো এটাকে আপনার এই ব্রিটিশরা যখন এটাকে অ্যানেক্স করলো, তখন আপনার বোধহয় 1865 সালে ব্রিটিশরা প্রথম একটা কাজ করে। 1865 সালে তারা বা 67 সালে অ্যাক্ট 7 বলে একটা আইন আপনার বানায়, তাতে এই বাংলার এই পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ এবং সম্ভবত পুরো ভারতবর্ষের যে জঙ্গল, সেটা ব্রিটিশ ক্রাউনের আপনার সম্পত্তি হয়ে যায়। এবং তখন 24% চিটাগাং হিল ট্রাক্টের এটাকে আপনার রিজার্ভ ঘোষণা করা হয়। এবং ওখান থেকে ব্রিটিশরা, ওখান থেকে বার্মা থেকে তারা টিক এবং অন্যান্য যেগুলো শক্ত গাছ সেগুলো তারা সংগ্রহ করে। এবং তখন তো আপনার শিল্প বিপ্লব চলছে, তখন কিন্তু আপনার জাহাজ বানানোর জন্য ইংল্যান্ডে, ইউরোপে বাড়িঘর বানানোর জন্য আপনার আমাদের এই সমস্ত এলাকার আপনার এই যে কাঠ, টিম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা, আমি একটা বইতে পড়েছি যে ব্রিটিশরা মিয়ানমার বা বার্মা অ্যানেক্স করেছিল টিকের লোভে। বার্মিজ টিক হিউজ, এবং এই বার্মিজ টিক তারা নিয়ে গেছে আপনি কেটে কেটে। এখনও অনেক মোটা মোটা বার্মিজ টিক আছে, আমাদের নাই। আর আমাদের পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে পাহাড়ে আপনি এখন দেখবেন যে পুরো পাহাড় জুড়ে পাহাড় পর পাহাড় টিক, এটা ব্রিটিশ এনেছে। তারপরে আপনার এরপরে আপনার কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ফলে যে লেক তৈরি হলো, তাতে একটা বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে। সেখানে আপনার ভেজিটেশন ছিল, আপনার খুবই মূল্যবান কাঠবৃক্ষ ছিল, সেগুলো সব তলিয়ে গেছে। এইটা গেল। এরপরে আবার মনে করেন যে ওখানে ইনসার্জেন্সি ঠেকাতে গিয়ে সেনাবাহিনী ঢুকলো, সেনাবাহিনী 5 লাখ মতো বাঙালি সেখানে নিয়ে গেল। তাই পার্বত্য চট্টগ্রামে এত মানুষ ঢুকলো, তা তাদের তো আপনার জ্বালানির চাহিদা, কাঠের চাহিদা, এগুলো মেটাতে হয়। পার্বত্য চট্টগ্রামে সর্বত্র সেনাবাহিনীর আপনার ক্যাম্প আছে, টেম্পোরারি ক্যাম্প। সেই ক্যাম্পগুলোর আশেপাশে দেখবেন যে কোনো গাছপালা নাই। একটা ক্যাম্প যদি একটা পাহাড়ের মধ্যে হয়, আশেপাশে অনেকগুলো পাহাড় দেখা যায় যে কেটে ফেলছি। কারণ হচ্ছে যে মশা, আপনার জঙ্গলের মধ্যে মশা, আর মশা মানে ম্যালেরিয়া। ওখানে যে ইনসার্জেন্সি হয়েছে সেটা খুব আপনার লো কি ইনসার্জেন্সি, তার ফলে এত বেশি মানুষ সেখানে আপনার মরে নাই। কিন্তু যত সৈনিক ইনসার্জেন্সি ঠেকাতে গিয়ে আপনার ইনসার্জেন্টদের হাতে নিহত হয়েছে, তার থেকে বেশি নিহত হয়েছে মশার কামড়ে, ম্যালেরিয়া থেকে। এখন পার্বত্য চট্টগ্রামে এত কিছু ঘটে গেছে, এত। তারপরে আবার মনে করেন যে এই যে কর্ণফুলী পেপার মিল, এটার জন্য পুরো পার্বত্য চট্টগ্রামে বাঁশ নিধন করা হয়েছে। এখন আবার যেহেতু বাঁশ নাই, এখন ওখানে আপনার দুটো পাল্পউড ডিভিশন করা হয়েছে, যেখানে নরম কাঠ চাষ করে সেটা এখানে নিয়ে আসি। এই মুহূর্তে সম্ভবত কর্ণফুলী পেপার মিল বন্ধ আছে, কিন্তু ওটাকে আবার চালুর আপনার চেষ্টা হচ্ছে। কাজে এত অত্যাচার পার্বত্য চট্টগ্রামে হয়েছে, এগুলো আপনার এর সাথে জলবায়ু পরিবর্তন, তার প্রভাবের কোনো সম্পর্ক নেই। তারা তো ওখানে প্রথমে সেই 6,000-7,000 একর জমিতে উঠে গিয়ে সমস্ত কিছু কেটে, তখন আমি ওখানে আপনার রিপোর্ট করতে গিয়েছিলাম, একদম কেটে কুটে পাহাড় কেটে রাস্তা হচ্ছে। তাদের স্থাপনার জন্য তারা আপনার পাহাড় সমান করেছে, পাহাড় কেটেছে, তারা স্থাপনা করেছে। কাজে ওটা তো আরেকটা। এবং যতদূর আপনার শোনা যায় যে অনেক রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছে, তারা বিশেষ করে বান্দরবনের ভিতরে বিভিন্ন জায়গায় আপনার তারা জায়গা করে নিচ্ছে, তারা থাকছে। কাজেই আর পার্বত্য চট্টগ্রামে আর একটা হচ্ছে প্লান্টেশন ইকোনমি। একটা তো আপনার সেগুন, কিন্তু আর একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তামাক চাষ ব্যাপক, পার্বত্য চট্টগ্রামে রাবার চাষ। বান্দরবান জেলার 7টা উপজেলার মধ্যে 4টি উপজেলায় ব্যাপক রাবার চাষ হয়েছে। তাই এগুলো হচ্ছে সবই আপনার আমাদের যে মনুষ্য সৃষ্ট বিপর্যয়, এবং এখানে কোনো
এই যে আমরা পার্বত্য চট্টগ্রামে মাঝে মাঝে যাই, দেখি যে সেখানে আপনার কি করুণ দুর্দশা, আপনার পাহাড়ের কি করুণ দুর্দশা। আপনার সেখানকার পাহাড়ের মানুষ যারা প্রকৃতির খুব কাছাকাছি থাকে তারা কোণঠাসা, তারা অনেকে আপনার বছরের একটা সময় তাদের খাবার থাকে না। কারণ হচ্ছে যে যারা এখনও জুমের উপর নির্ভর করে, ম্রো, খুমি, এরকম বেশ কিছু, চাকমাদের মধ্যে একটা অংশ আছে যারা জুমের উপরে আপনার নির্ভর করে বেঁচে থাকে, তাদের খাবারের কষ্ট, তাদের তাদের পানির কষ্ট, এই সব আছে। কাজেই পার্বত্য চট্টগ্রাম তো আপনার একটা আমাদের যে এটা একটা এক সময় যে এটা একটা মেগা বায়োডাইভার্সিটির জোনের অংশ ছিল, এটা তো এখন বোঝার উপায় নেই। আমাদের এখানে কিছুই নেই। আমি জানি না যে আমি যতদূর শুনি যে মিয়ানমারে তো ভালোই আছে, মিয়ানমারে বা এই মেগা ডাইভার্সিটি জোনের ভেতরে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের আপনার মহা সর্বনাশ হয়েছে। হ্যাঁ, এটার জন্য যে সমস্ত ফ্যাক্টর বললাম এগুলোর একটা দায়িত্ব আছে। প্রান্তিক মানুষদের মধ্যে প্রথম হচ্ছে আদিবাসী। আবার চা বাগানের কথা যেটা বললেন, চা বাগানে আমরা একটা কাজ করেছি। চা বাগানের 2013 থেকে 16-এর মধ্যেই আমরা জরিপ করেছি। তখন 156টা চা বাগান চালু ছিল, 156টা চা বাগানে জরিপ করেছি এবং আমরা সেখানে 180 কমিউনিটি পেয়েছি। এই 180 কমিউনিটির মানুষ হচ্ছে এখন 5 লাখের মতো। তো এদের ভেতরে আপনার 5% হচ্ছে যারা আপনার এই বিহারি, 5%-এর মতো বিহারি এবং বাঙালি। যারা বিহারি তারা এই যে আমাদের দেশে যে ক্যাম্পগুলোতে বিহারি আছে তারা না, এরা হচ্ছে ওই যে চা বাগানে কাজ করার জন্য বিহার থেকে তাদের নিয়ে আসা হয়েছিল। আর 95% হচ্ছে যারা আপনার বাঙালি না। এবং এদের ভিতরে আপনার বর্তমান সরকার যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সেটা হচ্ছে যে আপনার ওই 23টা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওখানে আছে। কিন্তু আমরা যে 80টা জাতিগোষ্ঠী পেয়েছি তারা যেহেতু বাঙালি না, তাদের তো একটা এথনিক আইডেন্টিটি আছে, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে আপনার চা বাগানে যারা শ্রমিক তাদেরকে এমন এক সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে আনা হয়েছে কাজ করার জন্য, যখন এই যে যেখানে এইটা তো আসাম ছিল, এখন যেখানে আমরা আমাদের প্রধান চা বাগানগুলো দেখি সেটা ছিল আসাম। তো আসামে আপনার আমাদের এই অংশে যে বাঙালিরা ছিল তারা চা বাগানে কাজ করতে আগ্রহী নেন এবং এই লোকদেরকে আপনার ভারতের এমন রিমোট অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে, তাদের স্বপ্ন দেখানো হয়েছে, নিয়ে আসা হয়েছে এবং তাদের এইখানে ডাম্প করা হয়েছে। এখানে তারা এই সমস্ত জঙ্গল কেটে চা বাগান আপনার বানিয়েছে এবং এরা যাতে এখান থেকে ফেরত যেতে না পারে, ফেরত না যায়, তার জন্য নানান কৌশল। একটা হচ্ছে তাদের মজুরি কম, দৈনিক মজুরি কম, ক্যাশ কম, কিন্তু তাদেরকে কিছু সুবিধা দেওয়া হয়, যেমন আমার রেশন দেওয়া হয়। আপনার প্রথম যখন চা বাগানগুলো শুরু হয় তখন আপনার ওই তাদের মজুরি ছিল আপনার 6 রুপি, 6 রুপি ছিল আপনার মাসিক মজুরি, এক মাসে 6 রুপি পেত। এখন 6 রুপির মজুরি দিয়ে তাদের চলে না। তাদের যে পরিবারে 2 মণ চাল দরকার, সেই 2 মণ চাল কিনতে লাগবে 4 রুপি, তখন ওরকম দাম ছিল। কিন্তু তাদের 6 রুপির থেকে 4 রুপি যদি চালে চলে যায় তাহলে কিন্তু তারা আপনার সারা মাস চলতে পারবে না। সেই জন্য চা বাগানগুলো বললো কি, তাহলে আমরা তোমাদেরকে মানে মন প্রতি 1 রুপি সাবসিডি দেবো। এই যে সাবসিডি দেওয়া শুরু হলো এবং তাদেরকে আপনার তারা থাকবে বাগানে। এখন বাগানের জমির মালিককে, আমাদের বাগানের জমির মালিক হচ্ছে আপনার বাগান মালিক। জমি সরকারের, অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন যে অবস্থায় আমরা এসেছি, জমির মালিক হচ্ছে এই আপনার জমির মালিক সরকার, লিজ নিয়েছে বাগান। এখন যতদিন লিজ বলবৎ থাকবে ওই জমির ডিফ্যাক্টো ওনার হচ্ছে বাগান মালিক এবং শ্রমিকের কোনো আপনার নিজস্ব কোনো জমি নাই। তাদের বাংলাদেশে কোথাও তাদের ঠিকানা নাই, তাদের ঠিকানা হচ্ছে লেবার লাইন। তারা অসহায়, তারা প্রথম হচ্ছে বাঙালি না,
দ্বিতীয় হচ্ছে মুসলমান না, তৃতীয় হচ্ছে যে তারা আপনার টাইড, এটা আমি দেখেছি যে অমর্ত্য সেন উনি এদেরকে বলেছেন টাইড লেবার ফোর্স। এই জাতীয় পরিস্থিতিতে যারা থাকে আপনার তাদেরকে, আমাদের একটা বই আছে, আমার একটা এডিট করা বই আছে 400 পৃষ্ঠার, স্লেভড ইন দিস টাইমস। হ্যাঁ, এটা খুবই আপনার ইন্টারেস্টিং একটা লিটারেচার, এটাকে আপডেট করা দরকার। তো আমি বলেছি স্লেভড ইন দিস টাইমস, এ সময়ের দাস, কিন্তু এরা বেসিক্যালি টাইড এবং তাদের যাবার কোনো জায়গা নেই, তাদের আপনার চা বাগানের বাইরে তাদের যোগাযোগ নেই। চা বাগানে কাজ করার জন্য এই যে বাধা শ্রমিক গোষ্ঠী তৈরি হয়েছে, এরা যাতে এভাবেই থাকে, এভাবে থাকলে সব সময় আপনার চা বাগানে অসহায় মানুষ সে আপনার কাজ করতে থাকবে কম মজুরিতে। আর একটা হচ্ছে এদের যেহেতু বাংলাদেশের অন্য কোথাও ঠিকানা নেই, চা বাগান ঠিকানা, এ তো আর এখন ইন্ডিয়া চলে যেতে পারবে না। এদের সবার পূর্বপুরুষের বাড়ি ছিল আপনার ভারতের বিভিন্ন জায়গায়, বাংলাদেশে না। তো এখন সে তো এখান থেকে যেতে পারবে না, তার কোনো জমি নাই। একটা মানুষের যদি জমি না থাকে, হ্যাঁ, একটা মানুষের যদি আপনার মালিকানা না থাকে, একটা মানুষের যদি কিছুই না থাকে, এন্টাইটেলমেন্ট না থাকে, তাহলে আপনি তাকে কম মজুরি দিতে পারবেন, তাকে ঠকাতে পারবেন এবং নানান রকমের হিসাব নিকাশ দাঁড় করাতে পারবেন যে আমি ওকে থাকার জায়গা দিয়েছি, আমি ওকে রেশন দিচ্ছি, আমি ওদেরকে চিকিৎসা দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, কিন্তু সেটা এতই নগণ্য এবং মালিকরা এইটা মালিকরাই করে, আপনার হিসাব করে, তাকে আমি কতটুকু আপনার রেশন দিলাম, কতটুকু ওষুধ দিলাম, কতটুকু শিক্ষা দিলাম, এগুলা কিন্তু শ্রম আইনে এগুলো যোগ করা যাবে না মজুরির মধ্যে, এটা তারা করে। তো যেমন চা শ্রমিকরা এত অসহায় এবং তারা মানে টাইড লেবার ফোর্স, তারা অনেকটা আধুনিক দাস, এবং যে কারণে তারা মনে করেন ওখানেই আছে এবং এখানে মালিকের লাভ, এখানে আপনার সরকারেরও বিভিন্ন আপনার দিক থেকে লাভ। তারপরে ওই সমস্ত এলাকায়, ওই এলাকার বাইরে তাদের যাবার উপায় নেই, তারা বাধ্য হয়ে সেখানে থাকছে কম মজুরিতে। এখন 100 চা বাগানের একজন শ্রমিকের ক্যাশ মজুরি হচ্ছে 170 টাকা, সব সুযোগ সুবিধা যোগ করলে দেখা দেবে যে 250 টাকা বা 70 টাকা এরকম। তো এইটা হচ্ছে যে চা শ্রমিকদের বিষয়ে। আদিবাসীদের মধ্যে অনেক ছোট ছোট জাতিগোষ্ঠী আছে। আমরা একটা ম্যাপিং করেছি, আমাদের একটা বই আছে লোয়ার ডেপথস, সে বইয়ের মধ্যে আছে যে আপনার এই আমরা লোয়ার ডেপথস, আর একটা বই অন দি মার্জিন, এটা ফটোগ্রাফিক বই, আমার কাজ। সেখানে 100+ মানুষের মুখ আছে যারা বাঙালি না, এবং মনে করেন একজন অলমিক, সে নিজেকে অলমিক বলে, হ্যাঁ, অন্য সবাই তাকে অলমিক বলে এবং বাঙালিরাও তাকে অলমিক বলে, এবং তার একটা এথনিক আইডেন্টিটি আছে। এরকম মানুষ যদি আমরা হিসাব করি তাহলে 100-র উপরে। এবং সর্বশেষ ওই যে অহমিয়া, তারপরে আপনার হরিজনদের মধ্যে 8টা গোষ্ঠী আছে, তাদের হিসাব করি তাহলে 115-20 কমিউনিটি বাংলাদেশে আছে যারা বাঙালি না, যাদের মধ্যে 40-এর অধিক ভাষা প্রচলিত আছে। এদেরকে নিয়ে আমাদের কাজ আছে, এদেরকে নিয়ে আছে কাজ, এবং আপনার বেশ কিছু বইপত্র আছে। এরা হারিয়ে যাচ্ছে, এদের সুরক্ষার জন্য আপনার রাষ্ট্রের এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের যা যা করার দরকার সেটা বিবেচনায় নিতে হবে। এদের ব্যাপারে আপনার এরা বৈষম্যের শিকার, মারাত্মকভাবেই বৈষম্যের শিকার। এদের প্রতি বিশেষ আপনার নজর দিতে হবে, কিন্তু সেটার আপনার চাক্ষুষ কোনো এভিডেন্স আমরা আপনার দেখিনি। এদের যতটুকু করা দরকার ততটুকু হচ্ছে না। তো এরা যেমন আছে, আমরা আরও যাদের নিয়ে কাজ করি, যেমন আপনার বেদেদের নিয়ে আমাদের বই আছে, বেদেদের নিয়ে ফিল্ম আছে। তারপরে হচ্ছে আপনার হরিজন, এই শহর যারা পরিষ্কার করে, যারা বাঙালি না, এদেরকে ব্রিটিশ আমলে আপনার এখানে আনা হয়েছে কাজ করার জন্য। তারপরে আপনার আমাদের যৌনকর্মীদের নিয়ে, হিজড়াদের নিয়ে কাজ আছে, লক্ষাধিক মানুষ এখানে আছে। তারপরে বিহারিরা এখানে আছে, আটকা পড়ে আছে। আপনার জলদাস বলে একটা কমিউনিটি আছে যারা মৎস্যজীবী, কিন্তু বিশেষ মৎস্যজীবী,
এরা হিন্দু এবং গভীর সমুদ্রে আপনার মাছ ধরতে যায়। এরা আছে কায়পুত্র যারা শুকর চড়ায় তাদের আছে, তারপরে আপনার ঋষি চামড়ার কাজের সাথে যারা ট্র্যাডিশনালি ইনভলভ। এই যে এত এত মানুষ নিয়ে প্রায় 6 মিলিয়ন মানুষ নিয়ে একটা আপনার আমাদের কাজ আছে, এবং আমরা একটা রিসোর্স সেন্টার, এদের উপর একটা রিসোর্স সেন্টার ইনিশিয়েট করেছি, ব্রাত্যজন রিসোর্স সেন্টার। এবং এই রিসোর্স সেন্টার যে কেউ এলে এই যে এত এত আপনার 10 কমিউনিটি ক্লাস্টার, যেখানে আপনি পাবেন 115 আপনার জাতিগোষ্ঠী, এদের উপরে লিটারেচার আছে আমরা ডেভেলপ করেছি। এবং এতে আমাদের বিশেষভাবে আমরা কিছু আপনার প্রতিযোগিতার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কয়েকবার প্রজেক্ট পেয়েছি। এখন আমাদের একটা চলছে, সেটা হচ্ছে যে আপনার বনাঞ্চলে মানুষকে কিভাবে একটু সুরক্ষা দেওয়া যায় এবং যারা আপনার আমাদের প্রাকৃতিক বন কিভাবে রক্ষা করা যায়, এগুলো নিয়ে আমাদের একটা কাজ চলছে। কাজে আমাদের আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ইন এডিশন টু মাই পার্সোনাল আপনার রাইটিংস, জার্নালিস্টিক রাইটিং, টিচিং, সাংবাদিকদের এ পর্যন্ত প্রায় 2000 সাংবাদিক আমরা ট্রেনিং দিয়েছি। তো এগুলোর পাশাপাশি আমাদের অফিস সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, এটা বেসিক্যালি একটা রিসোর্স সেন্টার। এখানে যে কেউ খুব সহজেই আমাদের আপনার সোশ্যাল মিডিয়া বা এটা এত স্ট্রং না, বা ডিজিটাল মিডিয়া, আমরা চেষ্টা করব যাতে এগুলো আমাদের যে 150-এর অধিক আপনার বই, মনোগ্রাফ এবং ফিল্ম আছে, এটা যাতে সবাই আপনার দেখতে পায়। কারণ আমরা আমাদের লেখার জন্য আমরা একেবারে খুব মানে হায়েস্ট পসিবল এথিক্স আমরা পালন করি। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আপনার এদের সম্পর্কে যাদের নিয়ে কথা বললাম বা যে সমস্ত ইস্যুতে পরিষ্কার তথ্য উপাত্ত আমাদের হাতে নাই, আমরা ক্লেম করি যে আমাদের হাতে বেশ কিছু তথ্য উপাত্ত আছে, কিন্তু সেটাও আমরা মানুষের কাছে ওইভাবে পৌঁছে দিতে পারছি না। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ক্রমাগতভাবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা তো আপনার আমরা লুজার অ্যাট দ্য লুজিং এন্ড। আমরা আপনার ক্ষতি গুনছি। আমাদের দেশের আপনার সবথেকে বড় অভাব হচ্ছে এখানে গবেষণা নেই। আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার রিসার্চ ইউনিভার্সিটি না, গবেষণা বিশ্ববিদ্যালয় না। আপনি আমেরিকাতে যান, সব বিশ্ববিদ্যালয় গবেষণা বিশ্ববিদ্যালয়। সরকার হিউজ, আমি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে থেকেছি 1 সেমিস্টার, ইয়েল ইউনিভার্সিটি। সরকার প্রত্যেক বছর 500 মিলিয়ন বা তার অধিক আপনার ডলার সেই বিশ্ববিদ্যালয়কে দেয় গবেষণা করার জন্য। আমাদের দেশে কোনো গবেষণা নাই। যে দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা নাই, সে দেশে যারা আপনার স্টুডেন্ট তারা কতটুকু শিখল? প্রথম হচ্ছে যে আমাদের দেশ একটা গবেষণা শূন্য দেশ। তারপরে মৌলিক গবেষণা নাই, অল্প কিছু যা হচ্ছে সেটাও আপনার মৌলিক না। আমরা হচ্ছি আপনার দাতাদের প্রেসক্রিপশন অনুসারে গবেষণা করি। আমরা পলিটিক্যাল পার্টির আপনার লেজুরে গিয়ে থেকে কিছু গবেষণা করি। আমাদের মিডিয়ার মালিকানা কাদের হাতে? ব্যবসায়ীদের হাতে। কাজেই এখানে নানান রকমের আপনার স্বার্থ আছে। এইটা তো একটা মহা আপনার কি বলবো যে একটা পেন্ডিমোনিয়ামের মতো। আমাদের নানান রকমের দুর্যোগ চারদিকে তৈরি হয়ে আছে, কিন্তু এগুলোর থেকে বেরিয়ে আসার কোনো সহজ পথ নাই, আনলেস এইটা আমাদের এখন একটা সুযোগ আপনার তৈরি হয়েছিল যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, আপনার সংস্কার কমিশনগুলো হয়েছে এখানে। আমার বিবেচনায় এগুলো তাদের কাজ সন্তোষজনক নয়, এবং তাহলে আমরা যে এই যে আমরা একটা সুযোগ পেয়ে নষ্ট করলাম, মানে এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এবং আমি আর বেশি গভীরে যেতে চাই না যে এখানে বিদেশিদের প্রভাব আমাদের পলিটিক্সে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা রিপোর্ট আছে যে আমরা অনেকটা মানে ক্লায়েন্ট স্টেট আমেরিকা ইউরোপের, আমরা নির্ভরশীল। আমাদের মানে আমরা পোশাক আপনার রপ্তানি করি, আমরা আমাদের আপনার মানুষ রপ্তানি করি, মানুষে গিয়ে সেখানেও তারা আপনার খুব ফেয়ার ট্রিটমেন্ট পায় সেটাও না।
আমরা আমাদের সামান্য কিছু মৎস্য সম্পদ আমাদের উপকূলটাকে নষ্ট করে দিয়ে সেখানে চিংড়ি চাষ করে আমরা সেখানে আপনার এই সেটাকে আমরা কিছু ডলারের জন্য বেসিক্যালি ওটা হচ্ছে যে আমাদের যে ডেট সার্ভিসিং সেইখানে কাজে লাগে এবং আমরা আস্তে আস্তে আমাদের ঋণ বাড়ছে এখন 100 বিলিয়ন 500 বিলিয়নের হিসাব হইলো ইআরডি দেয় এক্সটার্নাল রিসোর্স ইআরডি তারা দেয় আর 50 বিলিয়ন হচ্ছে আপনার সাপ্লায়ার্স ক্রেডিট কাজে আমাদের আপনার অবস্থাটা কি সেইটার সঠিক চিত্র যদি আমরা আপনার তৈরি করতে না পারি তাহলে আমরা কোনো স্ট্র্যাটেজি নিতে পারবো আপনার ইউরোপ আমেরিকাতে আমরা আমি যখন ইয়েলে ছিলাম 2002 সালে তখন আমরা শুনতাম যে আপনার তাদের গ্র্যান্ড স্ট্র্যাটেজি তাদের সেখানে আপনি দেখেন এই যে মামদানিকে কয়েকদিন আগে বলছে কমিউনিস্ট আর মামদানি বলছে ট্রাম্প হচ্ছে আপনার ফ্যাসিস্ট তারপরে এখন দুইজন একসাথে একজনের পিঠ চাপড়ে বলতেছে তুমি নির্বাচনে জিতেছ মানে আই ওয়েলকাম ইউ এবং পলিটিক্সের ভাষা এখন আর আমাদের দরকার নেই ইউরোপের গল্প কি ইউরোপ একসময় আমাদের থেকে গরিব ছিল হ্যাঁ মানুষ না খেয়ে মরত সেখানে দুর্ভিক্ষ হতো সেখানে ব্ল্যাক ডেথ সেখানে গুটি বসন্ত হ্যাঁ মানুষ এমনও ইতিহাস আছে যে ইংল্যান্ডের একটা শহরে সব মানুষ মরে গেছে 13th সেঞ্চুরিতে রোমের 90% মানুষ মারা গেছিল তো এই ইউরোপিয়ানরা যখন চারদিকে বেরোলো তখন তারা কী করলো পুরো আমেরিকাকে নিয়ে নিল তারা তো আপনার দস্যুর মতো সব কিছু দখল করলো তারপরে তারা আপনার যেহেতু বিশাল আপনার ভূমি এখন তারা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা এই সমস্ত তারপরে আপনার এই দক্ষিণ আমেরিকা এই সমস্ত অঞ্চল সে অস্ট্রেলিয়া থেকে পুরো আমেরিকা কানাডা পর্যন্ত দেখেন এই সমস্ত ভূমির মালিককে এই সমস্ত ভূমির মালিক বলা চলে যে বা নিয়ন্ত্রণ কার হাতে এই ইউরোপিয়ানদের হাতে তারা এইখানে সব কিছু একসময় ধ্বংস করেছিল আমেরিকা সমস্ত গাছপালা নষ্ট করে দিয়েছিল তারপরে কিন্তু তারা আবার নানান রকমের সিস্টেম আপনার ডেভেলপ করেছে এবং তাদের মধ্যে রুল অফ ল এটা আছে এটা তারা এমনভাবে এস্টাবলিশ করেছে তাদের নিজেদের আপনার স্বার্থ রক্ষার জন্য এটা তারা খুব ভালো করে বুঝে এবং এখন সেই জন্য তারা পারে যে আমি যদি এই আইন পাশ করি যে পলিউটার্স পে একটা প্রিন্সিপাল আছে না কেউ যদি ময়লা ফেলে কেউ যদি ময়লা উৎপন্ন করে তাহলে সেই ময়লার ট্রিটমেন্ট তাকেই করতে হবে এই যে আপনার রুল অফ ল আমাদের দেশে আছে আমাদের দেশে রুল অফ ল নাই তো এখন আমরা আমাদের দেশের কথাই যদি বলি আমরা যদি নিজেরা মনে করেন যে আপনার আইন আছে আইন ভাঙব হ্যাঁ এখন এই যে বাংলাদেশে এত বড় একটা পরিবর্তন হলো গত বছর এখন কি আপনার রুল অফ ল আছে এখনও কি আপনার মনে করেন যে মানুষের মধ্যে আপনি সেরকম পরিবর্তন আছে তা আপনি কোথার থেকে শুরু করবেন আমরা কি শিখছি ইউরোপিয়ানদের মানে যে সমস্ত দেশে আপনার তারা খুব ভালো মানুষ সেই জন্য তারা এগুলো করতেছে তা না একসময় তাদের আপনার দর্শন ছিল ইউটিলিটারিয়ানিজম মানে আপনার ইউটিলিটির ম্যাক্সিমাইজেশন একটা নদী আপনার যাচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে এখানে বাদ দিলে ওইখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে অমর্ত্য সেন সেখানে বলেছে যে না মানে এন্টাইটেলমেন্ট মানুষকে তার আপনার মালিকানা দিতে হবে ওনারশিপ দিতে হবে তাহলে সার উন্নতি হবে তো এখন সেটা তারা বুঝেছে এটা তারা বুঝে তারা এখন আপনার এই রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে এবং এটা তাদের জন্য একটা লাক্সারি তারা এটা করতে পারছে কারণ তাদের সেই আপনার হিউজ ল্যান্ড ম্যাস আছে আমাদের দেশে
আমরা কি করতেছি, আমরা কিছু চিংড়ি চাষ করে এটা রপ্তানি করার জন্য 2 লাখ হেক্টর ম্যানগ্রোভ কেটে ফেলছি। তারপরে আমরা আমাদের যতগুলো আপনার পাল্প এবং পেপার ইন্ডাস্ট্রি আছে বা কাগজ কল আছে ছোটোখাটো, সব ময়লা নদীর ভিতরে। ট্যানারি চামড়া আমরা বিদেশে রপ্তানি করি, কিন্তু সেটা ওই সাভারে নেওয়ার পরে সেইখানে ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে, সেটা কাজ করে না। সমস্ত ময়লা আপনি নদীর মধ্যে ফেলতেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা মানে আইন, তারপরে কোনো আপনার আমাদের মধ্যে শুভবুদ্ধি নাই। তখন আপনি এটা কি করবেন? জাপানিজরা এক সময় বলতো যে আমরা এখন গাছ আমদানি টিম্বার ইম্পোর্ট কমিয়েছি। হ্যাঁ, একজন মন্ত্রী পার্লামেন্টে বলেছি, তখন একজন সাংবাদিক দেখিয়েছে যে আমরা টিম্বার আমদানি আপনার কমিয়েছি, কিন্তু আমরা আমাদের পাল্প এবং গাছ থেকে তৈরি যে সমস্ত পণ্য সেগুলোর আমদানি আমরা অনেক বাড়িয়েছি। আমি যদি ভুল করে না থাকি সেটা হচ্ছে যে জাপান সব থেকে বেশি না হলেও 1-2 এর মধ্যে আছে, সব থেকে বেশি পেপার মানে কনজামশন করে। জাপানে পার ক্যাপিটা পেপার কনজামশন বছরে হচ্ছে 250 বা 300 কিলোগ্রাম। আমাদের বাংলাদেশে পেপার কনজামশন কত পার ক্যাপিটা? 3-4 কিলোগ্রাম। এরকম পৃথিবী আমেরিকাতে আপনার 250-300 আপনার এই কিলোগ্রাম। তো আপনি দেখেন যে একটা হচ্ছে যে উপরে আমি আমার দেশের কোনো গাছ কাটতে দিব না, জাপানে যান একটা গাছও কাটতে দিবে না। অর্গানিক ফার্মিং, ফুকুওকা মাসানুবোর মানে বই যদি আপনি পড়ে থাকেন, 1 স্টার রেভলিউশন, ন্যাচারাল ওয়ে অফ ফার্মিং, এগুলো আছে। কিন্তু এরা আপনার ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়া, তারা আপনার এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘকে ব্যবহার করে আপনার প্রজেক্ট করে আপনাকে খাওয়াবে, গেলাবে। সেই প্রজেক্ট নিয়ে আপনি আপনার গাছ চাষ করবেন, আপনার ইউক্যালিপটাস, আকাশিয়া চাষ করবেন। সেই গাছ চাষ করে আপনি তারপরে পাল্প বানাবেন। পাল্প 1 টন পাল্প উৎপাদন করতে গিয়ে আপনি এমন বর্জ্য উৎপন্ন করবেন, ওরা পাল্পটা কিনে নিয়ে যাবে, আবার আপনার বর্জ্যটা আপনার নদীতে ফেলেন বা অন্য কোথাও ফেলেন, ইট ইজ ইয়োর হেডেক। তারপরে আবার ওই 1 টন পাল্প প্রোডাকশন কস্ট যদি হয় $100, ওইটা বিক্রি হবে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার $200, হিউজ প্রফিট মার্জিন। তো এইটা গরিব দেশগুলো এগুলো করতেছে। একটা হচ্ছে পরিবেশ নষ্ট করে দেওয়ার মতো, আর একটা আছে ইকোনমিক্স একটা থিওরি আছে, রেস টু দি বটম। সেটা হচ্ছে যে আপনার যারা বিশেষ করে আপনার শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, তারা আরও শক্তিশালী হইতে চায়, থাকতে চায়, তারা আরও সুবিধা চায়, আরও লাভ করতে চায়। তখন তারা দেখে আচ্ছা পৃথিবীতে কোথায় গরিব দেশগুলো আছে, কোথায় আপনার পটেনশিয়াল লেবার ফোর্স আছে, সেখানে গিয়ে আমি আমার পোশাকটা বানিয়ে নিয়ে আসি। তখন তারা আপনার সেলাই মেশিন, কাপড়, সুতা, বোতাম এগুলো নিয়ে আসলো। আপনার ওইগুলো দিয়ে তার দেশে বসে একটা প্যান্ট বানাইতে আপনার খরচ হবে আপনার মনে করেন যে $10, এই $5 বা $10, আর প্যান্টটা বিক্রি হবে $30। আর বাংলাদেশে নিয়ে যদি আমি এই আপনার সুতা এই বা কাপড় মেশিন টেশিন দিয়ে দেই, ওখানকার ওই মেয়েরা আছে তারা খুব গরিব, তাদের আমরা যদি মাসে 12,000, 15,000, 20,000 টাকা দেই, তাহলে তারা কাজ করে দেবে। তাদের এই একটা প্যান্ট বানাইতে $1 খরচ হবে না। তাহলে $1 $10 মধ্যে $9 পার্থক্য। আমি ওখানে হিউজ আপনার প্রফিট করতে পারবো, কাজে আমি সস্তা শ্রম এক্সপ্লয়েট করতে পারবো। এটা হচ্ছে যে রেস টু দি বটম, যে আমি উপর থেকে দেখছি কোথায় সস্তায় জিনিস পাওয়া যাবে, সস্তায় শ্রম পাওয়া যাবে। আবার একই সাথে ওখানে যে বর্জ্য হবে, সেই বর্জ্য ওরা নদীতে ফেলে দিক, তাতে আমার কি যায় আসে।
হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রেস কিছু রিপোর্ট করবে, নিউ ইয়র্ক টাইমস কিছু রিপোর্ট করবে, বা নিউ ইন্টারন্যাশনালিস্ট কিছু রিপোর্ট করবে, আর ওদের দেশের সংবাদপত্র এগুলো নিয়ে মাথা ঘামাবে না। তাদেরকেও ম্যানেজ করার জন্য আগে সংবাদপত্রকে কম ছিল, ম্যানেজ করা এত সহজ ছিল না, এখন আপনার সহজ। আগে আমার পার্সোনালি বলি, যে রিপোর্টগুলো আমি ছাপতে পারতাম সংবাদে, সেই রিপোর্টগুলো এখন কোথাও ছাপা হবে না, কোনো পত্রিকায় ছাপবে না। হ্যাঁ, কালবেলায় একটা রিপোর্ট চেপেছি, সেটাও কিছুদিন আগে, যে আপনার এইটা একটা আপনার চমক সৃষ্টিকারী উদ্যোগ। কারণ হচ্ছে ইউক্যালিপটাস আকাশীয় বন্ধ হবে না, ওগুলা গ্রামে গঞ্জে মানুষ লাগাবে। কৃষক আপনার এই ইউক্যালিপটাস লাগাইতেই থাকবে, কারণ ইউক্যালিপটাস গাছ থেকে অনেক লাভ। শক্ত গাছ, 25-30 বছরে একটা গাছ লেগে সে যদি 25-30 হাজার টাকা পায়, তাহলে সে আপনার 20টা গাছ কেন লাগাবে না? হ্যাঁ, আর ও মাটির ভিতরে সাবসয়েল থেকে খাবার নেই, ওর পাতা পরে ক্ষেত বেশি নষ্ট করে না। কাজেই আপনার এত সহজে আর কিছু হবে না। কিন্তু আমাদের মানে এই ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকা উচিত। এবং আমার মানে রিডিং হচ্ছে যে আমাদের সংস্কার কমিশন যে সমস্ত সংস্কার হয়েছে, যে সমস্ত কাজ হয়েছে, তড়ি ঘড়ি করে আপনার জেনুইন এফার্ট আমরা দেইনি। হ্যাঁ, এটা যদি আমরা দিতে পারতাম, এই সংস্কার কমিশনগুলো রিপোর্ট কে পড়ে, এ নিয়ে আলোচনা কি আছে? হ্যাঁ, এই দুই একটা রিপোর্ট করেছে কিন্তু এই সংস্কার কমিশনগুলো থেকে আমাদের একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি, সংক্ষিপ্ত ন্যাশনাল স্ট্র্যাটেজি হতে পারত, গ্র্যান্ড স্ট্র্যাটেজি না হোক। হ্যাঁ, তো এইগুলো যদি হতো, এবং আমাদের যদি আপনার শিক্ষা ব্যবস্থাটার এখানে যদি সংস্কার হতো, আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনার শিক্ষাক্রম পাঠ, আমরা কি পাঠ করি, আর একেবারে আপনার ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল থেকে যে শিক্ষা পাচ্ছে, এখন এটা তো আপনার কঠিন অবস্থা। এগুলো নিয়ে আমি মনে করি যে কাজ করা উচিত। যারা গবেষণা করেন, যারা আপনার নানান রকমের উন্নয়ন কাজ করেন, ক্যাম্পেইন করেন, তাদের মধ্যে জেনুইন একটা প্রচেষ্টা থাকতে হবে, তাহলে হয়তো আপনার কিছু আমরা পাবো।